স্বামী দ্বিতীয়বার বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে পা রেখেছে। খবর পেয়ে কৌতূহলী প্রতিবেশীরা উঠোনে ভিড় জমিয়েছে। সবার মনেই এক প্রবল উত্তেজনা। হয়তো আর কিছুক্ষণ পরেই প্রথম পক্ষের স্ত্রীর আর্তনাদ আর কান্না শুরু করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি এক পাশে শান্ত হয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো উদ্বেগের রেখা নেই, নেই কোনো অস্থিরতা। এমন সময় প্রতিবেশী এক বৃদ্ধ দাদু এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি রে, এভাবে পাথরের মতন বসে আছিস কেন? স্বামী সতীন ঘরে আনলো, তুই কিছুই বললি না? তেজশ্রী মৃদু হাসল। সেই হাসিতে বিদ্রুপ ছিল নাকি বিষাদ তা বোঝা দেয়। সে ধীর পায়ে উঠে গিয়ে দাঁড়ালো স্বামী শৌকত আর তার ঘোমটা টানা নতুন বইয়ের মুখোমুখি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তাদের, তারপর নির্বিকার কণ্ঠে বলে উঠল, কি হলো শওকত? দরজায় ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? নতুন বউকে নিয়ে ভেতরে যাও। শওকত মাথা তুলে স্ত্রীর দিকে তাকালো। সে জানত তেজশ্রী বরাবরই শক্ত মনের মানুষ, কিন্তু এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সে যে এতটা অবিচল থাকবে তা শওকতের কল্পনাতীত ছিল। স্বামীর অবাক দৃষ্টি দেখে তেজশ্রী আবারও চমৎকার এক চিলতে হাসি ফুটিয়ে তুলল অধরে। মেয়েটার গালের বাম দিকে টোল পড়ে হাসলে তাই আরও চমৎকার সুন্দরী দেখায় তাকে। বলল, এভাবে অবাক হয়ে কি দেখছো? ভয় নেই। আমি তোমায় ওই বস্তা পচা প্রশ্ন করব না যে আমার মাঝে কিসের কমতি ছিল, কেন তুমি আরেকটা বিয়ে করলে, কেন আমায় ঠকালে। কারণ আমি জানি আমার কোনো কমতি ছিলই না, রূপে কিংবা যোগ্যতায়, বরং তোমার কমতি ছিল। তেজশ্রীর নাম আর ব্যক্তিত্বের মধ্যে যেন এক অদ্ভুত সামঞ্জস্য। উপস্থিত জনতা তখন কানাঘুষা শুরু করেছে। কেউ সহানুভূতি নিয়ে বলছে, পুরুষ মানুষগুলোই এমন স্বার্থপর, এমন গুণবতী আর সুন্দরী বউ থাকতেও আবার বিয়ের কি দরকার ছিল? আবার কেউ ফিসফিস করে বিদ্রুপের সুরে বলছে, এমনি এমনি কি আর সতী না কেউ? নির্ঘাত বউয়ের সাথে বনিবনা ছিল না, ভেতরে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। চারপাশের গুঞ্জন তেজশ্রীর কানে পৌঁছালেও সে নির্বিকার। শওকত অপরাধ বোধে মাথা নত করে তেজশ্রীর পাশে এসে দাঁড়ালো। কুণ্ঠিত স্বরে বলল, বিশ্বাস করো তেজস্বী, আমি এই বিয়েটা করতে চাইনি। আসলে পরিস্থিতি এমন ছিল যে। তাকে কথা শেষ করতে দিল না তেজশ্রী। তীক্ষ্ণ স্বরে হাত তুলে বাধা দিয়ে বলে উঠল, নিজের ইচ্ছায় করনি, কিন্তু ধরা পড়ে গিয়ে বাধ্য হয়েছো, তাই তো? যাকে বলে কট ম্যারেজ। শওকত আর কোনো শব্দ করতে পারল না। লজ্জায় তার মাথা আরও নিচু হয়ে গেল। তেজশ্রী এবার ধীর পায়ে নতুন বধূর সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটির বয়স বড় জোর 18 কি 19। নববধূর থুতনিতে আঙ্গুল ছুঁয়ে পরম মমতায় আলতো করে তুলে ধরল তার মুখটা। স্নিগ্ধ স্বরে বলল, যাও বোন, ভেতরে যাও। তারপর শৌকতের দিকে একবার তাকিয়ে নিস্পৃহ কণ্ঠে বলল, তুমিও ভেতরে যাও। ওরা ভিতরে চলে গেলে তেজশ্রী একা গিয়ে বারান্দার কোণে দাঁড়ালো। দৃষ্টি তার আকাশের সীমানায় স্থির। বাইরের কঠোরতা বজায় রাখটা যতটা সহজ, বুকের ভেতরের হাহাকার সামলানো ততটাই কঠিন। জগতের কোনো মেয়ে কি স্বেচ্ছায় তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায়? মনের অজান্তেই 2 ফোঁটা তপ্ত অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শৌকতের সাথে প্রথম পরিচয়, সেখান থেকে প্রণয় এবং শেষমেশ পারিবারিকভাবে বিয়ে। বিয়ের মাত্র 1.5 বছর কাটতে না কাটতেই শৌকত অন্য সম্পর্কে জড়িয়ে পড়ল। তা বুঝেছিল আগেই তেজশ্রী, কিন্তু শৌকত তাকে এতটাই মিথ্যা ভালোবাসা দেখিয়েছিল যে সে সেই বিষয় কথা বলার জায়গায় পায়নি। আর আজ সেই সম্পর্কের দায় মেটাতে গিয়ে সামাজিক চাপে পড়ে তাকে দ্বিতীয়বার বিয়ে করে ঘরে ফিরতে হলো। তেজশ্রী দ্রুত হাতে চোখের জল মুছে ফেলল। তার মনে এক দৃঢ় সংকল্প দানা বেঁধে উঠল। মেয়েরা যত কোমল হয় এই সমাজ তাদের তত সহজে ভেঙে গুঁড়িয়ে দেয়। তাই এখন তাকে শক্ত হতে হবে, ভীষণ রকম শক্ত। নিজেকে এমন এক দুর্ভেদ্য পাষাণে পরিণত করতে হবে যেখানে আঘাত করতে এলে আগন্তুক নিজেই চূর্ণ হওয়ার ভয়ে থমকে দাঁড়ায়। তেজশ্রী ধীর পায়ে নিজের শয়নকক্ষে প্রবেশ করলো। দেখল শিলা শৌকতের নতুন বউ বিছানায় জড়সড় হয়ে বসে আছে। শৌকত তার খুব কাছে বসে শিলার হাত ধরে নিচু স্বরে কিছু একটা বলছিল। তেজশ্রীকে ঘরে ঢুকতে দেখেই সে তড়িঘড়ি করে শিলার হাত ছেড়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। তেজশ্রী সেই দিকে ভ্রুক্ষেপ করল না। আলমারি খুলে সে নির্বিকারভাবে নিজের কাপড় চোপড়গুলো বের করতে শুরু করলো। শৌকত দ্রুত তার কাছে গিয়ে পথ আগলে দাঁড়ালো। মিনতি করে বলল, প্লিজ তেজস্বী, তোমাকে এই ঘর ছাড়তে হবে না।
এটা তোমারই ঘর, শিলা অন্য রুমে থাকবে। তেজশ্রী থামল না, নিজের গোছগাছ চালিয়ে যেতে যেতেই অস্পষ্ট স্বরে বলল। আমি এই ঘর ছেড়ে যাচ্ছি না। শওকতের চোখে মুখে কিছুটা স্বস্তির আভাস ফুটে উঠল, কিন্তু তা স্থায়ী হলো না। তেজশ্রী তার চোখের দিকে সরাসরি তাকিয়ে যোগ করল। আমি এই বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। শওকত যেন আকাশ থেকে পড়ল, রুদ্ধশ্বাসে বলল। এসব তুমি কি বলছো তেজস্বী? দোহাই তোমার, এমনটা করো না। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসা শব্দটা কানে যেতেই তেজশ্রীর ভেতরের চাপা ক্ষোভ অগ্নিয়গিরির মতো ফেটে পড়ল। কপালে রাগের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। সে হুঙ্কার দিয়ে বলে উঠল। খবরদার, ওই পবিত্র শব্দটা তোমার মুখে উচ্চারণ করবে না। শুনলে আমার গা জ্বলে যাচ্ছে। তুমি তোমার সংসার করো, আমি তো তোমায় বাধা দিচ্ছি না। শুধু একটা কথা বলবো, আমার মতো তোমার দ্বিতীয় স্ত্রীকে যেন ঠকাতে যেও না তুমি। হুম, ভালো থেকো। তেজশ্রী মুহূর্তের জন্য না থেমে তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শৌকত তখন নিরুপায় হয়ে শেষ অস্ত্র হিসেবে উচ্চ স্বরে বলে উঠল। এত জেদ দেখাচ্ছ কেন তেজস্বী? ইসলামে তো 4 বিয়ে করা জায়েজ, আমি তো মাত্র 2টো করলাম, তাতে সমস্যাটা কোথায়? শৌকতের শেষ কথাটি শুনে তেজশ্রী ঘুরে দাঁড়ালো। তার চোখে এখন আগুনের ঝিলিক। স্থির গলায় সে প্রশ্ন করল। আজ সকালে ফজরের নামাজ পড়েছিলে? শৌকত কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে থেকে কেবল মাথা দুই দিকে নাড়ালো, যার অর্থ না। তেজশ্রী এবার বিদ্রুপের হাসি হেসে বলল। শেষ কবে এক ওয়াক্ত নামাজ পড়েছ তা কি মনে করতে পারবে? পারবে না। অথচ নামাজ হলো ফরজ কাজ, জান্নাতের চাবিকাঠি। সেই ফরজের কথা মনেই নেই তোমার, কিন্তু নিজের স্বার্থ উদ্ধারের জন্য 4 বিয়ের সুন্নত নিয়ে ঠিকই তর্কে মেতেছ। তোমার তো এটাও জানা উচিত যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অধিকার এবং ইনসাফ কায়েম করা কতটা জরুরি। দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রী থেকে অনুমতি নিতে হয়। তুমি কি নিয়েছিলে তা? আর ইসলামে বিয়ের যে বিধানগুলো আছে তা কি কেবল সুন্দরী আর অল্প বয়সী মেয়েদের লালসার জন্য? বরং তা ছিল বিধবা আর অসহায় নারীদের আশ্রয় দেওয়ার জন্য। শৌকত এবার লজ্জায় একেবারে কুকড়িয়ে গেল। তেজশ্রীর যুক্তির সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই। তেজশ্রী এবার চূড়ান্ত ঘোষণাটি দিল। কয়েকদিনের মধ্যেই তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। বলেই তেজশ্রী আর এক মুহূর্ত সেখানে অপচয় করল না। গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। শৌকত কয়েকবার পিছু ঢেকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে জানত তেজশ্রী নামক এই মেয়েটির আত্মসম্মানবোধ পাহাড়ের মতো অটল। একবার যে পথ সে বেছে নিয়েছে, সেখান থেকে তাকে ফেরানোর সার্থক কারণ নেই। তেজশ্রীর পরিবারে মা বাবা ছাড়াও রয়েছে 2 ভাই ও 1 বোন কণা। সেই পৈতৃক ভিটাতেই সে আজ আশ্রয় নিয়েছে। সন্ধ্যাবেলা ভাইরা যখন অফিস থেকে ফিরে শুনল তেজশ্রী চিরতরে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছে, তখন যেন তাদের মাথায় বিনা মেখে বজ্রপাত হলো। বড় ভাই ড্রয়িং রুমে বসে গম্ভীর কণ্ঠে তেজশ্রীকে শাসন করতে শুরু করলেন। বিয়ে কোনো ছেলেখেলা নয় তেজস্বী, চাইলে যখন তখন জেদ করে এভাবে সব কিছু ছেড়ে চলে আসা যায় না। তেজশ্রীর চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত স্বরে বলল। আমি হুট করে আসিনি ভাইয়া, অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। ছোট ভাই বড় ভাইয়ের চেয়েও কঠোর সুরে যোগ করলো। শওকত ছেলেটা তো খারাপ নয়, ভালো চাকরি বাকরি করে, সমাজে সম্মান আছে। চাইলে 2টা কেন 4টাও বিয়ে করতে পারে। সামান্য একটা কারণে ঘর ছেড়ে চলে আসতে হবে? তুই বরং আগামীকালই ফিরে যা। তেজশ্রী এবার অসহায় চোখে তার মা বাবার দিকে তাকালো। যে মা বাবা একসময় মেয়ের সামান্য অসুখের অস্থির হয়ে পড়তেন, আজ তারা পাথরের মতো নিশ্চুপ। হয়তো সমাজ আর সংসারের চাপে তারা নিজেরাও চান তেজশ্রী তার অপছন্দের সেই নরকেই ফিরে যাক। নীরবতার সুযোগ নিয়ে এবার মোক্ষম চালটি চাললেন ছোট ভাবি। তিনি কণ্ঠে বিষ ঠেলে বললেন। তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই তেজস্বী? এভাবে হুট করে চলে আসা কতটা দায়িত্বজ্ঞানহীন কাজ। তোমার ভাইদের অবস্থা তো জানো, নিজেদের সংসার চালাতেই তারা হিমশিম খাচ্ছে, এর মধ্যে তুমি এখন এক উটকো ঝামেলা হয়ে দাঁড়ালে। পাশ থেকে বড় ভাবিও যোগ করলেন অবহেলার সুরে। দেখো তেজস্বী, মা বাবার নিয়মিত ওষুধ আর কণার স্কুলের খরচ সবই তো আমাদের টানতে হয়। এর মাঝে তোমার ভাইয়েরা বাড়তি মানুষের খরচ জোগাবে কোত্থেকে? তেজশ্রী হাত উঁচু করে তাদের থামিয়ে দিল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে শান্ত হয়ে দাঁড়িয়ে মা বাবার চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল। তোমরাও কি তাই চাও আমি চলে যাই?
মা মেয়ের পিঠে সান্ত্বনার হাত রাখলেন ঠিকই, কিন্তু কণ্ঠে আশ্রয় দেওয়ার জোর ছিল না। তিনি মৃদু স্বরে বললেন, দেখ মা, দাম্পত্য জীবনে কত চড়াই উতরাই আসে, একটু মানিয়ে নিলে সব ঠিক হয়ে যায়। তেজশ্রী আর একটি মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কারুর কোনো উপদেশের তোয়াক্কা না করে সে নিজের ব্যাগটি শক্ত হাতে তুলে নিল। আর এই প্রস্তুতি দেখে সবার চোখে মুখে স্বস্তির আভাস দেখা দিল। তারা ভাবল তেজশ্রী হয়তো হার মেনে স্বামীর ঘরেই ফিরে যাচ্ছে, কিন্তু সবার সেই ভুল ধারণা ভেঙে দিয়ে তেজশ্রী তিক্ত স্বরে বলল, ভয় পেও না, তোমাদের ওপর বোঝা হয়ে থাকার কোনো ইচ্ছে নেই আমার। আমি আমার থাকার ব্যবস্থা নিজেই করে নেব। আজই আমি ঢাকা চলে যাচ্ছি। এই অপ্রত্যাশিত ঘোষণা শুনে উপস্থিত সবার মুখ থমথমে হয়ে গেল। তেজশ্রী তার ছোট বোন কণার দিকে এগিয়ে গেল। কণা বোনকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। তেজশ্রী তাকে আঁকলে রেখে নিচু স্বরে বলল, কাঁদিস না কণা, নিজেকে শক্ত কর। আমি গুছিয়ে নিয়ে কয়েকদিন পরেই তোকে আমার কাছে নিয়ে যাব। তেজশ্রী যখন ঘর থেকে বেরিয়ে উঠানে পা বাড়ালো, তখন পেছন থেকে বড় ভাইয়ের তাচ্ছিল্য ভরা মন্তব্য ভেসে এলো। মেয়ে মানুষের এত তেজ থাকা ভালো না রে তেজস্বী, এই তেজ তোকে পুড়িয়ে খাক করে দিবে। তেজশ্রী থমকে দাঁড়ালো, কিন্তু পিছন ফিরিয়ে তাকালো না। অন্ধকারের দিকে তাকিয়ে সে এক ছেলেটি বিষণ্ণ কিন্তু দৃঢ় হাসি হাসল। তারপর অবজ্ঞা ভরিয়ে বলল, কি করব বলো ভাইজান, আমার নামটাই যে তেজস্বী। আমার ধমনীতে জেদ মিশে আছে। আমি হাঁটতে শিখিনি, আর যারা আমাকে ছোট করে তাদের ক্ষমা করতেও শিখিনি আমি। বলি সে দ্রুত পায়ে অচেনার উদ্দেশ্যে পা বাড়ালো। তার চলে যাওয়ার পথের দিকে সবাই পাথরের মতো স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ঢাকা শহরের ব্যস্ত বুক ছিঁড়ে 7টি কুচকুচে কালো আভিজাত্যপূর্ণ গাড়ির একটি বহর সুশৃঙ্খল গতিতে ছুটে চলছে। তাদের রাজকীয় চলন আর কঠোর শৃঙ্খলার মধ্যে এমন এক সম্মোহনী শক্তি আছে যে পথচারীরা বিমুক্ত হয়ে থমকে দাঁড়িয়েছে। ট্রাফিক পুলিশরা অত্যন্ত তৎপরতার সাথে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, যেন এই যান্ত্রিক বহরের গতিতে বিন্দুমাত্র ছেদ না পড়ে। দৃশ্যটি দেখে সাধারণ যে কেউ নিশ্চিতভাবে ধরে নেবে, হয়তো রাষ্ট্রের কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রভাবশালী কোনো মন্ত্রী যাচ্ছেন। বহরের সামনে এবং পেছনে 3টি করে আধুনিক এসইউভি, আর ঠিক মাঝখানে মধ্যমণি হয়ে ধীর স্থিরভাবে চলছে একটি লেটেস্ট মডেলের মার্সিডিজ বেঞ্জ। রাস্তার পাশে যানজটে আটকে থাকা এক ট্যাক্সির যাত্রী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ভাই কোনো এমপি মন্ত্রী যাচ্ছে নাকি, এত প্রোটোকল কেন? ট্যাক্সি ড্রাইভার এক ছেলেতে বাঁকা হাসি হেসে উত্তর দিল, আরে মামা, উনি মন্ত্রী নন, উনি হলেন আর্য চৌধুরী। শহরের বাঘা বাঘা ব্যবসায়ীরা ওনার নাম শুনলে সিটিয়ে থাকে। নাম করা সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর মালিক। আজকে কানাডা থেকে প্রথম দেশে আসলো। কেউ দেখেনি এখনো ওনাকে। উফ, যদি একবার দেখতে পারতাম। মার্সিডিজের পেছনের সিটে গা এলিয়ে বসে থাকা আর্য চৌধুরী জানলার কাছ দিয়ে বাইরের জনস্রোতের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন। উৎসুক জনতার এই বিস্ময় ভরা চাহনি তাকে আনন্দ দিচ্ছে না, বরং এই অহেতুক আড়ম্বর তাকে ক্রমশ বিরক্ত করে তুলছে। তিনি কানের ব্লুটুথ হেডসেটে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, এইসব অপ্রয়োজনীয় তামাশার আয়োজন করার অনুমতি কে দিয়েছে? ওপাশ থেকে কাঁপা কাঁপা স্বরে উত্তর এলো, স্যার সরি, মূলত আপনার নিরাপত্তার কথা ভেবেই আমরা এই বাড়িতে ব্যবস্থা নিয়েছি। এবারের মতো ক্ষমা করবেন স্যার। আর্যর বিরক্তি চরমে পৌঁছালো। তিনি ড্রাইভারকে লক্ষ্য করে সংক্ষিপ্ত কিন্তু কঠিন স্বরে বললেন, গাড়ি থামাও। মুহূর্তের মধ্যে মার্সিডিজের চাকা থেমে গেল। সেই সাথে সামনের এবং পেছনের প্রতিটি গাড়ি নিখুঁত ছন্দে ব্রেক কষল। গাড়িগুলো স্থির হতে না হতেই পাশের গাড়িগুলো থেকে কালো পোশাক আর সানগ্লাস পরা একদল সুঠমদেহী রক্ষী বিদ্যুৎ বেগে নেমে এলো। নিমিষেই তারা মার্সিডিজকে ঘিরে এক দুর্ভেদ্য ও নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করলো। একজন দেহরক্ষী মার্সিডিজের জানলার কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম স্যার? কোনো সমস্যা হয়েছে কি? আর্য শীতল চোখে তার দিকে তাকিয়ে বলল, আপাতত কোনো সমস্যা নেই, তবে হবে দ্রুত এই নিরাপত্তা বলয় সরাও। দেহরক্ষী কিছুটা দ্বিধা নিয়ে আমতা আমতা করে বলল, কিন্তু স্যার, আমি যা বলেছি ঠিক সেটুকুই করো। আর্যর মৃদু ধমকে এক ধরনের অমোঘ আদেশ ছিল।
তারা আর কথা বাড়ানোর সাহস পেল না। আদেশের সাথে সাথে সকল দেহরক্ষী পুনরায় নিজ নিজ গাড়িতে গিয়ে বসলো। আর্য ধীর স্থিরভাবে তার গায়ের দামি কোট আর হাতের দামি ঘড়িটি খুলে সিটের উপরে রাখলো। শার্টের হাতা দুটি সামান্য গুটিয়ে সে অনেকটা স্বাভাবিক ও সাধারণ বেশ নিল। তারপর গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। কতগুলো দীর্ঘ বছর পর আজ সে নিজের দেশের মাটিতে পা রাখল। দীর্ঘ 10 বছর বাইরের দেশে জীবন কাটিয়ে আর্য আজ কানাডা থেকে বাংলায় ফিরেছে। বুক ভরে নিজের দেশের বাতাসের ঘ্রাণ নিল সে। তারপর সাথে থাকা সহকারীর দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, খবরদার আমার পেছন পেছন আসার চেষ্টা করবে না। তোমরা এখন সোজা অফিস যাও, আমি ঠিক সময় চলে আসবো। লোকটি কোনো কথা না বলে শুধু নীরবে সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। জনাকীর্ণ রাজপথে আর্য চৌধুরী এবার একা এক সাধারণ পথিকের মতো হাঁটতে শুরু করলো। হঠাৎ আর্য দেখল একটি লোকাল বাস তীব্র গতিতে ধেয়ে আসছে। আর্য বাসটিতে থামার সংকেত দিতে দরজায় ঝুলে থাকা হেল্পার চেঁচিয়ে উঠল, আরে মামা, লাফ দিয়ে উঠে পড়েন, আপনার জন্য বাস পুরোপুরি থামবো না। পাবলিক বাসে ওঠার অভিজ্ঞতা না থাকলেও আর্য মুহূর্তের মধ্যে চলন্ত বাসে লাফিয়ে উঠল। ভিতরটা মানুষের ঠাসা, তিল ধরনের জায়গা নেই। আর্য ভিড় ঠেলে বাসের মাঝখানে গিয়ে দাঁড়ালো। বাসের এই গাদাগাদি আর ঝাঁকুনিতে সে বারবার টাল সামলাতে হিমশিম খাচ্ছিল। ঠিক তখনই পাশ থেকে একটি শান্ত স্পষ্ট মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আপনি চাইলে এখানে বসতে পারেন। আর্য পাশে তাকিয়ে দেখলো সাধারণ একটি চুড়িদার পরা এক তরুণী বসে আছে। জানলার হালকা বাতাসে তার অবিন্যস্ত চুলগুলো উড়ছে। আর্য আর দ্বিধা না করে শূন্য হওয়া জায়গাটিতে বসে পড়ল। পাবলিক বাসের সিটগুলো বড্ড সরু, না চাইলেও পাশের যাত্রীর শরীরের সাথে শরীর ঘেঁষেই থাকে। পাশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী কিছুটা ঈর্ষান্বিত স্বরে টিপকনি কাটল, কি আপা, আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে ঘামছি, আমাদের তো বসতে বললেন না? তেজশ্রী সেই মন্তব্যের দিকে ভ্রুক্ষেপও করল না, বরং জানলার বাইরে নির্লিপ্ত দৃষ্টি রেখেই বলে উঠল, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি আগে কখনো পাবলিক বাসে উঠেছেন? আর্য হালকা হেসে উত্তর দিল, না না, উঠেছি তো। যদিও তার হাসি বলে দিচ্ছিল সে কতটা অপ্রস্তুত। পরিবেশটা হালকা করতে আর্য এবার বিনীতভাবে জিজ্ঞেস করল, আপনার নামটা কি জানতে পারি? মেয়েটি সংক্ষেপে উত্তর দিল, তেজস্বী। নামটা শুনে আর্যর ঠোঁটে এক ছেলতে হাসি ফুটে উঠল। সে আনমনে কয়েকবার বিড়বিড় করে নামটা উচ্চারণ করল, তেজস্বী, তেজস্বী। পাবলিক বাসটি ঝরঝরে শব্দ তুলে তার নিজস্ব ছন্দে বারবার থামছে আর চলছে। আর্য লক্ষ্য করলো তেজশ্রী বাইরের দিকে তাকিয়ে আছে, একদম নির্লিপ্ত উদাসীন। জানলার ঝোড়ো বাতাসে তার অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে আর্যর মুখে আছড়ে পড়ছে। হঠাৎ তেজশ্রীর নজর গেল বাইরের দিকে। বাসের সমান্তরালে দুইটি কুচকুচে কালো দামি গাড়ি পাল্লা দিয়ে ছুটে চলেছে। গাড়িগুলো দেখেই তেজশ্রীর দু চোখে এক অদ্ভুত ক্ষোভ চলে উঠল। সে হঠাৎ তীব্র ঘৃণা ভরে বলে উঠল, এই বড়লোক আর অহংকারী মানুষগুলোকে দেখলেই আমার মন চায় পিঁপড়ার মতো টিপে মেরে ফেলি। তেজশ্রীর এমন কড়া আর আক্রমণাত্মক কথা শুনে আর্য বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে তাকালো। কিছুটা অবাক হয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কাকে বলছেন এসব কথা? তেজশ্রী তর্জনী উঁচিয়ে জানলার বাইরে গাড়িগুলো দেখিয়ে ঝাঁঝালো গলায় বলল, ওই যে দেখুন গাড়িগুলো, বাসের যাত্রীদের কাছে শুনলাম ওটা নাকি কোনো এক আর্য চৌধুরী গাড়ি বহর। এই আর্য নামের ফাজিল লোকটার কারণে রাস্তায় প্রায় 20 মিনিট জ্যামে আটকে থাকতে হয়েছে। কোনো লাট সাহেব যাবেন সেই অজুহাতে পুলিশ সব সাধারণ গাড়ি আটকে রেখেছিল। মানুষের সময়ের কি কোনো দাম নেই? তেজশ্রীর কণ্ঠে তখন রাগের আগ্নেয়গিরি ফুটেছে। নিজের নাম এমন বিশেষণ সহকারে শুনে আর্য অস্বস্তিতে একবার গলা পরিষ্কার করে নিল। সে মনে মনে হাসল, এই ভেবে যে যার নামে তেজশ্রী বুক ফুলিয়ে এক রাশ কিনা উগড়ে দিচ্ছে, সেই লোকটা কিনা ছদ্মবেশে তার ঠিক পাশেই বসে আছে, অথচ মেয়েটির বিন্দুমাত্র ধারণা নেই। আর্য নিজেকে সামলিয়ে নিয়ে খুব সাধারণ আর বিনয়ী স্বরে পাল্টা যুক্তি দিল, আপনি এত নিশ্চিত হয়ে বলছেন কি করে? আপনাকে তাকে চেনেন? হতে তো পারে উনি খুব ভালো মানুষ, হয়তো তার কোনো অহংকার নেই, শুধু নিরাপত্তার খাতিরে হয়তো পুলিশ রাস্তা আটকেছিল। তেজশ্রী তাচ্ছিল্যের হাসি হেসে আর্যর দিকে তাকিয়ে বলল, ভালো মানুষ?
যারা ক্ষমতার দাপটে হাজারো মানুষের পথ আটকে রাখে তারা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। এরা সমাজের পরজীবী। তেজশ্রীর এমন সরাসরি আর আক্রমণাত্মক কথাগুলো শুনে আর্যর মনে বিন্দু মাত্র রাগের উদয় হলো না, বরং সে বেশ আমোদ পেল। তার নিজের জীবনের রূঢ় সত্যটা অন্য কারোর মুখ থেকে এইভাবে শুনতে পাওয়াটা তার জন্য একদম নতুন অভিজ্ঞতা। আর্য ঠোঁটের কোণে হাসি চেপে রেখে সায় দিয়ে বলল, তা আপনি মন্দ বলেননি, ঠিকই বলছেন। তেজশ্রী হঠাৎ সন্দেহের চোখে আর্যর দিকে তাকালো, যেন ছেলেটার ভেতরে কোনো রহস্য খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সে সরাসরি প্রশ্ন করলো, আচ্ছা আপনার নাম কি? আর্য কোনো দ্বিধা না করেই ছোট করেই উত্তর দিল, আর্য। নামটা শুনে তেজশ্রী কিছুক্ষণ বিস্ময় ভরা চোখে তার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না কাকতালীয়ভাবে দুজন মানুষের নাম এভাবে মিলে যেতে পারে। তারপর বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, তার মানে ওই অহংকারী লোকটার সাথে আপনার নাম মিলে গেছে। এতক্ষণ ধরে তাই তার দালালি করছিলেন আপনি? নিজের নামের মানুষটার নামে দুর্নাম সইতে পারছিলেন না বুঝি? আর্য এবার নিজের অট্টহাসিটা কষ্টে সামনে নিল। সে অত্যন্ত নিরীহ আর গোবেছেরা ভঙ্গি করে বলল, আরে না না, তা কেন হবে? উনি কোথায় সে বিশাল সিংহ গ্রুপের দাপুটে মালিক, আর আমি একজন অতি সাধারণ মানুষ। ওনার সাথে আমার নামের মিল থাকলেও গৌণের তো কোনো মিল নেই, তাই আমার গায়ে লাগবে কেন? তাদের এই উত্তপ্ত কথোপকথন পাশে থাকা এক বৃদ্ধ সহযাত্রী মন দিয়ে শুনছিলেন। তিনি জানলার বাইরে দামি গাড়ি বহরের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, আহা, সিংহ গ্রুপের মালিককে যদি একবার সামনাসামনি দেখতে পারতাম, কতই না নসিব তার। লোকটির কথা শেষ হতে না হতেই তেজশ্রী তড়িৎ বেগে বলে উঠল, কেন? ওনাকে দেখলে কি উনি আপনার পাতে দুমুঠো ভাত তুলে দেবেন? যেভাবে বলছেন মনে হচ্ছে ওনাকে দেখলেই আপনার জীবন ধন্য হয়ে যাবে। তেজশ্রীর এমন কড়া জবাবে লোকটা মুহূর্তেই চুপসে গেল, যেন মুখ ফুটে কিছু বলার তার অপরাধ হয়েছে। আর্য একবার কৌতুক ভরা দৃষ্টিতে তেজশ্রীর দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে জিজ্ঞেস করল, আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? মানে সব ব্যাপারে কি আপনার এত তেজ? আর্যর এই সরাসরি প্রশ্নের উত্তরে তেজশ্রী আর কোনো কথা বলল না। সে আবারও উদাসীনভাবে জানলার বাইরের দিকে তাকিয়ে রইল। তার নীরবতা ভাঙতেই আর্য আবারও জিজ্ঞেস করল, আপনি কোথায় নামবেন? তেজশ্রী ছোট করে উত্তর দিল, ধানমন্ডি। বাহ, আমিও তো এখানেই যাচ্ছে। কিন্তু তেজশ্রী আর কোনো পাল্টা মন্তব্য করল না। তার নির্লিপ্ততায় আর্য শেষমেশ চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বাসটি তার গন্তব্যে এসে থামল। আর্যকে নিশ্চলভাবে বসে থাকতে দেখে তেজশ্রী কিছুটা বিরক্ত হয়েই বলল, উঠুন, যেতে দিন আমায়। আর্য তড়িঘড়ি করে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। তার কেন জানি মনে হচ্ছিল যান্ত্রিক এই শহরের পথটা আজ বড্ড ছোট। আরও কয়েক ঘন্টা যদি এইভাবেই পাশাপাশি বসে থাকা যেত, যদি বারবার এই অবাধ্য রমণীর এলোমেলো চুলের ছাপটা তার চোখে মুখে এসে লাগতো, তবে মন্দ হতো না। আর্য বাস থেকে নেমে চারিদিকে চোখ বোলালো, কিন্তু কোথাও তেজশ্রীকে দেখতে পেল না। মুহূর্তের মধ্যেই সেই জনসমুদ্রে মিশে গেছে বেটি। আর্য এক গভীর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আমাদের আবারও দেখা হবে তেজস্বী, কোনো এক জ্যোৎস্না রাতে কিংবা ব্যস্ত দুপুরে আমাদের দেখা হতেই হবে। ঠিক সেই মুহূর্তেই তার কালো মার্সিডিজ গাড়িটি নিঃশব্দে পাশে এসে দাঁড়ালো। একজন অনুগত দেহরক্ষী দ্রুত নেমে পিছনের দরজা খুলে দিল। বাসের সেই সাধারণ আর্য মুহূর্তেই বদলে গিয়ে দাপুটে বিজনেস টাইকুনে পরিণত হলো। আর্য এবার আর কোনো বাক্য ব্যয় না করে গম্ভীর মুখে গাড়িতে গিয়ে বসলো। আর্য চৌধুরী যখন তার সাম্রাজ্যে পা রাখলেন, বিশাল প্রবেশদ্বারের উপর খোদাই করা সোনালি অক্ষরে আভিজাত্যের সাথে জলজল করছিল সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আর্য সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ভিতরের দিকে এগোতে থাকলেন। বাইরে একই রঙের ইউনিফর্ম পরা কর্মীদের দীর্ঘ সারি। তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের কর্ণধারকে বরণ করেই নিল। আর্য ভিতরে প্রবেশ করতেই পুরো দপ্তরে এক অভাবনীয় নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সসম্ভ্রমে দাঁড়িয়ে পড়লেন। বিশেষ করে নারী কর্মীদের মুগ্ধ দৃষ্টি তখন আর্যের উপর স্থির। আর্যর পরনে নিখুঁতভাবে ফিট করা কালো ব্লেজার, আর ভেতরে ধবধবে সাদা শার্ট, চোখের ডার্ক সানগ্লাসটি, হাতে দামি ঘড়ি, সব মিলিয়ে এক মার্জিত ও রাজকীয় বেশ।
6 ফুটের ওপর দীর্ঘকায় এবং সুঠম স্বাস্থ্যের অধিকারী আর্যর প্রতিটি পদক্ষেপে ছিল আভিজাত্য আর বলিষ্ঠ পুরুষত্বের ছাপ। তীক্ষ্ণ চাহনি, চওড়া কাঁধ আর আত্মবিশ্বাসী চলন সব মিলিয়ে তার ব্যক্তিত্ব যে কোনো সাধারণ মানুষের চেয়ে আলাদা। তার এই সুগম্ভীর রূপ আর কঠোর ব্যক্তিত্বের সংমিশ্রণ যে কাউকে সবিহ করতে বাধ্য করে। কারো মুগ্ধতা বা অভিবাদনের দিকে দৃষ্টি না দিয়ে আর্য সরাসরি তার ব্যক্তিগত কেবিনে ঢুকে পড়লেন। পুরো ঘরটি দামি মার্বেল পাথরেই বাঁধানো। আর্য ধপ করে নিজের চেয়ারটিতে বসে পড়লেন। 2 হাতে মাথা চেপে ধরলেন তিনি। পুরো পৃথিবীটা যেন বনবন করেই ঘুরছে। শীততাপ নিয়ন্ত্রিত লাক্সারি গাড়িতে অভ্যস্ত শরীরে লোকাল বাসের ধকল আর গাদাগাদি ভিড় সইবার মতো নয়। ঠিক সেই মুহূর্তে কেবিনে প্রবেশ করলেন জেনারেল ম্যানেজার। আর্যর অবস্থা দেখে তিনি কিছুটা শঙ্কায়িত স্বরে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি কি অসুস্থ? আর্য চোখ বন্ধ করে গম্ভীর স্বরে উত্তর দিলেন, না, মাথার একটু ঘুরছে, জাস্ট ঠিক হয়ে যাবে। ম্যানেজার বিনীতভাবে মনে করিয়ে দিলেন, স্যার, হাবিব গ্রুপের প্রতিনিধিরা কনফারেন্স রুমে আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আর্য হাতের ইশারায় তাকে বিদায় জানিয়ে বললেন, যাও, গিয়ে বলো আমি আসছি। জি স্যার। বলেই ম্যানেজার নীরবে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আর্য আরও কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। বাসের সেই সাধারণ পরিবেশ আর তেজশ্রীর রূঢ় কথাগুলো তার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছিল। সিংহ গ্রুপের কনফারেন্স রুমে টান টান উত্তেজনা। বিশাল এক কাঠের টেবিলের একপাশে হাবিব গ্রুপের প্রতিনিধিরা ফাইল সাজিয়ে বসে আছেন, আর অন্য পাশে আর্য চৌধুরী নিশ্চল নির্বিকার। হাবিব গ্রুপের কর্ণধার বেশ আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করলেন, দেখুন আর্য চৌধুরী, আমাদের কোম্পানির শেয়ারের যে বর্তমান গ্রোথ, তাতে আপনারা বিনিয়োগ করলে 2 পক্ষেরই অবিশ্বাস্য মুনাফা হবে। বাজার এখন আমাদের দলে, শুধু আপনাদের নামটা সাথে থাকলেই কেল্লা ফতে। আর্য টেবিলের ওপর রাখা ফাইলটায় পাতা উল্টে পাল্টে দেখছিলেন। হঠাৎ তিনি ফাইলটা সশব্দে বন্ধ করে দিলেন। ঘরের তাপমাত্রার চেয়েও শীতল কণ্ঠে বললেন, মুনাফা তো হবে, কিন্তু সেই মুনাফায় সাধারণ মানুষের দীর্ঘশ্বাসের গন্ধ থাকবে না তো? হাবিব সাহেব থতবত খেয়ে হেসে উঠলেন, ব্যবসায় লাভ করতে গেলে একটু আধটু এদিক সেদিক তো করতেই হয়, ওসব কোনো বিষয় নয়। আর্যর চোখ মুখ এবার কঠোর হয়ে উঠল। তিনি সরাসরি হাবিব সাহেবের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার কাছে ওটাই আসল বিষয়। আপনাদের ব্যাকগ্রাউন্ড চেক করে আমি জানতে পেরেছি আপনারা নিরীহ বিনিয়োগকারীদের ভুল বুঝিয়ে শেয়ার বাজারে কারসাজি করেছেন। যেখানে 1 ফুট অবৈধ লেনদেন থাকবে, সেখানে আর্য চৌধুরী তার সাম্রাজ্য করবে না। আমি সৎ ব্যবসায় বিশ্বাসী, ঠকবাজিতে না। কতগুলো শুনে কনফারেন্স রুমে যেন বজ্রাপাত হলো। হাবিব গ্রুপের সদস্যরা অপমানে লাল হয়ে উঠলেন। হাবিব সাহেব তাতে দাঁত চেপে বললেন, আপনি আমাদের অপমান করছেন? এই বিশাল প্রজেক্ট ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আপনার আছে তো? এতে আপনার কোম্পানিরও অনেক ক্ষতি হবে। আর আপনি আজই দেশে ফিরেছেন, কি বুঝেন এই দেশের ব্যবসা নিয়েও? আর্য নিজের জায়গা থেকে স্থিরভাবে উঠে দাঁড়ালেন। ব্লেজারের বোতামটা লাগাতে লাগাতে তাচ্ছিল্যের সুরে বললেন, আমি যখন এই দেশ ছেড়ে কানাডা যাই, তখন আমার একটা কোম্পানি ছিল। কানাডা বসে এখন আমার এই দেশে 6টা কোম্পানি রয়েছে। তাহলে একবার ভাবুন, যেখানে আমি উপস্থিত ছিলাম না তবু হয়তো সফলতা, তাহলে এখন আমি সশরীরে এখানে উপস্থিত। আর্য আবারও হেসে বলল, আর কি বললেন? আপনার কোম্পানির সাথে চুক্তি না করলে আমার ক্ষতি হবে। হাউ ফানি মিস্টার হাবিব। আমি চাইলে এক্ষুনি আপনার কোম্পানি কিনে ফেলতে পারি, আর ক্ষতি হলেও আমি আমার নীতি বিক্রি করব না। সিংহ গ্রুপ মানুষের বিশ্বাসে চলে, কারো পকেট কেটে নয়। মিটিং এখানেই শেষ। সিকিউরিটি, ওনাদের সসম্মানে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দাও। হাবিব গ্রুপের সবাই রাগে কাঁপতে কাঁপতে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেলেন। তেজশ্রী চাবি ঘুরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ফ্ল্যাটটি খুব একটা বড় নয়, 2টি ছিমছাম বেডরুম, একটি ছোট ড্রয়িং রুম আর তার গা ঘেঁষেই রান্নাঘর। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি ছেড়ে ফেলতে সে বুক ভরে শ্বাস নিল। ঠিক তখনই তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখল তার এক ঘনিষ্ঠ বান্ধবীর ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, পৌঁছেছিস? ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তো? তেজশ্রী সোফায় গা এলিয়ে দিয়ে বলল,
এই তো মাত্র ঢুকলাম, বেশ গোছানো আর সুন্দর। শোন, আমি সন্ধ্যার দিকে আসবো, তোর জন্য সব বাজার সদাই কিনে ফ্রিজে রেখে এসেছি, চাইলে টুকটাক কিছু রেঁধে নিতে পারিস। অনেক ধন্যবাদ রে তোকে। তেজশ্রী কৃতজ্ঞতা প্রকাশ করলো। আরে ধুর, বন্ধুত্বের মধ্যে আবার কিসের ধন্যবাদ। আচ্ছা এখন রাখছি, সন্ধ্যায় দেখা হবে। ফোনটা কেটে তেজশ্রীর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তেজশ্রী ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্লাজো বের করে ওয়াশরুমে চলে গেল। দীর্ঘ সময় ধরে শাওয়ার দিয়ে যখন সে বেরিয়ে এলো, তখন জানলার ওপাশে গোধূলির শেষ রক্তিম আভা ফিকে হয়ে আসছে। সারা শরীর ভিজে যাওয়ায় তেজশ্রীর মনে এক ধরনের প্রশান্তি কাজ করছিল। সে রান্নাঘরে গিয়ে ঝটপট একটা ডিপ বুজ বানিয়ে নিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসল। রিমোট চেপে টেলিভিশনটা অন করতেই ব্রেকিং নিউজের শিরোনামে তার চোখ আটকে গেল। গম্ভীর কণ্ঠে সংবাদ পাঠিকা বলছেন, ব্যারিস্টার সুহেল রানা একমাত্র পুত্র গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ। পুলিশ এখনও কোনো কুল কিনারা করতে পারেননি। তবে কি এই শিশুটিরও পরিণতি কয়েকদিন আগে অপহৃত হওয়া কমিশনের সন্তানের মতোই করুণ হতে চলেছে? প্রশাসন তৎপর থাকলেও জনমনে দানা বাঁধছে আতঙ্ক। সুহেল রানার পুত্রের বয়স প্রায় 22 বছর। তথ্য অনুযায়ী কয়েকদিন পরেই বিয়ে হওয়ার কথা চলছিল। খবরটি শুনে তেজশ্রীর চেহারায় কোনো ভীতি বা উদ্বেগ ফুটে উঠল না, বরং খবরের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক বাঁকা হাসির ঝিলিক দিয়ে উঠল। সে নির্বিকারভাবে চ্যানেলটি বদলে দিল। ঠিক সেই মুহূর্তে বাইরের কলিং বেলটি তীব্র শব্দে বেজে উঠল। তেজশ্রী টিভির রিমোটটা পাশে রেখে ধীর স্থিরভাবে দরজার দিকে এগিয়ে গেল। তেজশ্রী দরজা খুলতেই দেখল সামনে ইকরা দাঁড়িয়ে আছে। দীর্ঘ বিচ্ছেদের অবসান ঘটিয়ে ইকরা আবেগলুপ্ত হয়ে তেজশ্রীকে জড়িয়ে ধরল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, উফ, কতদিন পর দেখা হলো আমাদের, ভাবা যায়? তেজশ্রী মৃদু হেসে শুধু বলল, হু। তেজশ্রীর একমাত্র বেস্ট ফ্রেন্ড ইকরা। তারা দুজনই ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। পুরনো স্মৃতি আর কুশল বিনিময়ের মাঝে কথার এক পর্যায়ে ইকরা খানিকটা দ্বিধা দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তেজস্বী, তুই না বলেছিলি নিজের শহর ময়মনসিংহে ছেড়ে কখনো এই যান্ত্রিক ঢাকায় আসবি না? তবে হঠাৎ সিদ্ধান্ত বদলালি কেন? তেজশ্রীর চেহারায় কোনো পরিবর্তন এলো না। সে একদম স্বাভাবিক নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, যার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিয়েছিলাম, সেই মানুষটাই এখন আর আমার জীবনে নেই, তাই ফিরে এলাম। তুই তো সব জানিসই, তবুও কেন এইসব অর্থহীন প্রশ্ন করে সময় নষ্ট করছিস? তেজশ্রীর এই সোজাসাপটা উত্তরে ইকরা কিছুটা দমে গেল। পরিবেশটা হালকা করতেই তেজশ্রী হঠাৎ গম্ভীর হয়ে প্রশ্ন করল, মিটিং কবে? ইকরা সোজা হয়ে বসে উত্তর দিল, এই তো আগামীকাল রাতে। তেজশ্রী তীক্ষ্ণ দৃষ্টিতে ইকরার দিকে তাকিয়ে সতর্ক করে দিল, সব কিছু আগে ভাগে নিখুঁতভাবে গুছিয়ে রাখিস। জানিস তো, কোনো গড়বড় হলে আমার মাথা ঠিক থাকে না, আর একবার মাথা গরম হলে সামলানো কিন্তু কঠিন হয়ে যাবে। ইকরা আশ্বস্ত করে বলল, চিন্তা করিস না, সব ঠিকঠাকই হবে। কিন্তু তুই কি সশরীরের মিটিংয়ে উপস্থিত থাকবি? তেজশ্রী জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, না, আমি সরাসরি থাকবো না, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সব নিয়ন্ত্রণ করব। ইকরা শুধু মাথা নেড়েই সায় দিল। সন্ধ্যার পরপরই ইকরা চলে গিয়েছিল। এখন রাত প্রায় 2টা। মধ্যরাত পার হয়ে নিস্তব্ধতা জেগে বসেছে চারিদিকে, কিন্তু তেজশ্রীর চোখে এক ফোঁটা ঘোর নেই। মনের শত অনিচ্ছা সত্ত্বেও তার চোখের সামনে বারবার ভেসে উঠছে এক যন্ত্রণাদায়ক দৃশ্য। তার স্বামীর বুকে মাথা রেখে অন্য একটা মেয়ে শুয়ে আছে, অথচ ওই বুকে মাথা রাখার একান্ত অধিকার ছিল শুধু তেজশ্রীর। যে মানুষটার ওম ছাড়া একসময় তার ঘুম আসতো না, আজ তাকে ছাড়াই কত দূরে, কতটা একা সে। অন্ধকারে তেজশ্রীর চোখ পেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল, কিন্তু পরক্ষণে সে শক্ত হয়ে বসল। তড়িঘড়ি করে চোখে জল মুছে নিয়ে নিজেকেই শাসন করলো, না তেজস্বী, তোকে কাঁদলে চলবে না একদমই। তেজস্বীদের কাঁদতে নেই, তেজস্বীদের কাঁদা মানায় না। সে উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালো। বাইরের হিমেল হাওয়ার ছাপটা গায়ে লাগতেই শিরশির করে উঠল শরীর। জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মানুষ এত অসহায় কেন? প্রিয় অপ্রিয় কোনো স্মৃতি কেন মন থেকে মুছে ফেলা যায় না? কেন বুকের ভেতরটা এমন ছিঁড়ে যাওয়ার মতো ব্যথায় টনটন করে ওঠে? অথচ ওই বেইমানগুলো কত সহজে সব ভুলে যায়।
ওরা কি তবে আমাদের মতো রক্ত মাংসের মানুষ নয়? জানলার কাছ থেকে সরে এসে তেজশ্রী আয়নার সামনেই দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে একরাশ তাচ্ছিল্যের হাসি হাসল সে। নিজেকেই প্রশ্ন করলো, এতগুলো বছর আমি যে মানুষটাকে ভালোবেসে নিজের অস্তিত্বই বিলীন করে দিয়েছিলাম, যার জন্য নিজের রূপ যৌবন, আমি কে আসলে সব তুচ্ছ মনে হতো আমার, যাকে নিয়ে পুরোটা জীবন কাটিয়ে দেবো ভেবেছিলাম, সেই মানুষটা আমায় এভাবে কেন ঠকালো? পরক্ষণে তেজশ্রীর গলার স্বর বদলে গেল। একটা গম্ভীর সংকল্প তার চোখে মুখে ফুটে উঠল। সে ধরা গলায় বলল, এবার আর কোনো পিছুটান নেই, অনেক হয়েছে অপরজনে বাঁচা, এবার থেকে আমি শুধুই তেজস্বী, পুরোপুরি আমি। হঠাৎ করেই তেজশ্রীর বিষণ্ণ মুখটা বদলে গেল। চোখের কোণে জমে থাকা কান্নার রেশ উবে গিয়ে সেখানে ফুটে উঠল এক তীক্ষ্ণ দৃষ্টি। তার ঠোঁটের কোণেই ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি। রাত তখন গভীর। ধানমন্ডির সেই শৌচ্চ বিলাসবহুল ফ্ল্যাটটিতে এখন পিনপতন নীরবতা। কিন্তু এই রাজকীয় ঐশ্বর্যের মাঝেও একটি প্রাণ গুমড়ে মরছে একাকিত্বে। ব্যালকনির এক কোণে অত্যন্ত অসহায়ভাবে বসে আছেন আর্য চৌধুরী। তার শূন্য দৃষ্টি সদূর নীলিমায় নিবদ্ধ। চাঁদের সেই ফ্যাকাশে আলোয় আর্যর মুখায়বে ফুটে উঠেছে এক গভীর হাহাকার। সে চাঁদের দিকে তাকিয়ে যেন নিঃশব্দে অভিযোগ করল, এত কিছু দিয়েছেন খোদা আমায়, কিন্তু একটুখানি সুখ কি আমার নসিবে নেই? পৃথিবীতে কি সুখের বড্ড অভাব। এই অঢেল টাকা পয়সা, প্রাসাদসম বাড়ি আর দামি গাড়ির ভিড়ে আমার হৃদয়ের শূন্যতা তো বিন্দুমাত্র কোমল না। কোটি কোটি মানুষের এই ভিড়ে আজ আর্য চৌধুরী বড্ড একা, ভীষণ একা। পুরুষের কাঁদতে নেই, তাই হয়তো আর্যর চোখে জলের কোনো চিহ্ন নেই, কিন্তু তার বুকের ভেতরটা নোনা জলের এক অতল সমুদ্র হয়ে আছে। হঠাৎ সেই বিষাদ মাখা আধারে এক ছেলতে আলোর মতো ভেসে উঠল বাসের সেই তেজস্বিনী রমণীর মুখ। তেজস্বিনীর কথা মনে পড়তে মুহূর্তের জন্য সবটুকু কষ্ট যেন কর্পূরের মতো উবে গেল। আর্য ধীর পায়ে উঠে দাঁড়ালো। হাতে জ্বলন্ত সিগারেটটা ফ্লোরে পিষে ফেলে এগিয়ে গেল এক কোণে পড়ে থাকা ধুলো বালি মাখা ক্যানভাসটার দিকে। ছোটবেলা থেকেই রং তুলির সাথে তার এক শখ ছিল। আজ অনেক বছর পর সে ধুলো পড়া তুলিটা আবারও হাতে তুলে নিল আর্য। গভীর মগ্নতায় সে ক্যানভাসে ফুটিয়ে তুলতেই শুরু করলো এক মানবীকে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। প্রায় 4 ঘন্টার একনিষ্ঠ সাধনায় ক্যানভাসে প্রাণ পেল তেজশ্রী। নিখুঁত সরু নাক, গোলাপি পাপড়ির মতো পাতলা ঠোঁট, সমান্তরাল ভ্রু আর সেই কাজল কালো গভীর চোখ, যার প্রতিটি রেখায় তেজশ্রীর সে অবাধ্যতা স্পষ্ট। ছবিটার দিকে তাকিয়ে এক অপার্থিব মুগ্ধতায় হাসল আর্য। তেজশ্রীর সাথে সেই প্রথম আর শেষ দেখা হওয়ার পর আজ 7 দিন পার হয়ে গেছে। আর্য চাইলে হাজারো উপায়ে মেয়েটাকে খুঁজে বের করতে পারত, কিন্তু সে তা করেনি। সে চায় তাদের দেখা হোক কোনো এক দৈব যোগসূত্রে, যদি ললাটে তেমন কিছু লেখা থাকে। রাত এখন প্রায় 3টা। আর্য ক্লান্ত শরীরে চেয়ারে গা এলিয়ে দিল। তার ফর্সা হাতে তখনও রঙের দাগ লেগে আছে। আর্য এভাবেই অগোছালো হয়ে পড়ে রইল, কিন্তু তাকে শাসন করার কেউ নেই। যেখানে মাথার উপর মায়ের ছায়া থাকে না, সেখানে জীবনের শৃঙ্খলা বড্ড আলগা হয়ে যায়। কেউ আজ এসে রাগী কণ্ঠে বলবে না, এভাবে কেন চেয়ারে ঘুমিয়ে আছো, যাও বিছানায় গিয়ে ঠিকমতো সব। আসলে দিন শেষে মানুষ বড় একা। লক্ষ কোটি মানুষের এই জনসমুদ্রে আমরা প্রত্যেকেই এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো একা। সন্ধ্যার ধূসর অন্ধকারে তখন চারদিকে ব্যস্ততাকে আরও ঘনীভূত করেছে। শহরের বুক চিরে হাজারো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছে। কারো চোখে ক্লান্তির ছাপ, কারো মনে ঘরে ফেরার তারা। এই জনসমুদ্রের বিপরীতে ফুটপাত ধরে এক অদ্ভুত নিস্পৃহতার হেঁটে চলেছে তেজশ্রী এবং তার বান্ধবী ইকরা। ইকরার হাতে একটা বাদামের প্যাকেট। সে আনমনে বাদাম চেবোচ্ছে আর তেজশ্রীর শান্ত গম্ভীর মুখের দিকে তাকাচ্ছে। নীরবতা ভেঙে ইকরা জিজ্ঞেস করলো, তোর আদতে চাকরি করার কি প্রয়োজন তেজশ্রী? তোর তো। কথাটা শেষ করতেই দিল না তেজশ্রী। তার চোখের চাহনিতে এমন এক তেজ ফুটে উঠল যা ইকরাকে থামিয়ে দিতে বাধ্য করলো। সে নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, বোকার মতো কথা বলিস না ইকরা, এই চাকরিটা আমার জন্য বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। আমায় এটা করতেই হবে। ইকরা দমে না গিয়ে ফের জিজ্ঞেস করলো, বুঝলাম, কিন্তু কি চাকরি করবি? এই যান্ত্রিক শহরে মনের মতো কাজ পাওয়া তো চারটিখানি কথা নয়। তেজশ্রী কোনো উত্তর দিল না। তার দৃষ্টি সামনের শূন্যতায় স্থির।
ঠিক তখনই ইকরার নজর পড়ল রাস্তার ধারের এক জীর্ণ দেওয়ালের পোস্টারে। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পোস্টারটা খুঁটিয়ে পড়ল। সেখানে বড় বড় হরফে লেখা সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বেশ কয়েকজন দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বেতন এবং সুযোগ সুবিধার তালিকাটি বেশ লোভনীয়। ইকরা উৎসাহ নিয়ে ডেকে বলল, তেজস্বী, এদিকে আয়, দেখ চাকরির একটা দারুণ সুযোগ। তেজশ্রী এগিয়ে এসে পোস্টারের দিকে তাকালো, কিন্তু সিংহ গ্রুপ নামটা দেখা মাত্রই তার ভ্রু কুঁচকে গেল। অবজ্ঞা সুরে সে বলল, এসব বড় বড় ধনিক শ্রেণীর কোম্পানিতে কাজ করার কোনো রুচি নেই আমার। ইকরা তাকে বোঝানোর চেষ্টা করলো, তুই এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করছিস? এটা এই শহরের অন্যতম প্রভাবশালী কোম্পানি। হাজার হাজার মানুষ এখানে কাজ করার স্বপ্ন দেখে। তুই অন্তত একবার ইন্টারভিউ দিয়ে দেখ, যদি ভালো না লাগে ছেড়ে দিবি ব্যাস। তেজশ্রী আর তর্কে গেল না। দীর্ঘক্ষণ নীরব পথ চলার পর তারা ইকরার ফ্ল্যাটের সামনে এসে তা পৌঁছালো। কুয়াশাচ্ছন্ন স্ট্রিট ল্যাম্পের আলোয় পরিবেশটা কেমন যেন ছমছমে লাগছে। তেজশ্রী বিদায় নিতে চেয়ে বলল, এবার ভেতরে যাই ইকরা। ইকরা দরজার কাছে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। সে চাপা গলায় জিজ্ঞেস করলো, তোর কাছে কি আজকের বড় খবরটা পৌঁছেছে? তেজশ্রী স্বাভাবিক নির্লিপ্ততায় উত্তর দিল, দুনিয়ায় হাজারটা খবর, কোনটা ছেড়ে কোনটার কথা বলছিস তুই? বিখ্যাত ব্যারিস্টার সোহেল রানার একমাত্র ছেলেকে আজ শহরের উপকণ্ঠে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুরো শরীরটা একেবারে ছিন্ন ভিন্ন। পুলিশ এখনো কোনো কিনারা করতে পারেনি। এত বড় একটা নৃশংস খবরের পরও তেজশ্রীর মুখের একটি পেশিও কাঁপল না। সে অত্যন্ত শীতল গলায় সে বলল, সো হোয়াট? ইকরা হতভম্ব হয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে তেজশ্রীর এই অতি মানবিক শীতলতা দেখে শিউরে উঠল। সে বিড়বিড় করে বলল, সো হোয়াট মানে? পুরো শহর কাঁপছে এই খুনের ঘটনায়, আর তুই বলছিস তাতে কি? তেজশ্রী আর কোনো কথা না বাড়িয়ে সামনের অন্ধকারের দিকে পা বাড়ালো। ইকরা বহুক্ষণ সেই তেজশ্রীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অফিস থেকে নিজের ফ্ল্যাটে ফিরছিল আর্য। হঠাৎ তার নজর গেল ফুটপাতের রেলিং ঘেঁষে বসে থাকা এক মধ্যবয়সী মহিলা আর তার সাথেই থাকা 9-10 বছর এক বালকের দিকে। নির্জন রাস্তার ধারে তারা হাত পেতে বসে আছে, হয়তো রাতের শেষ সম্বলটুকু পাওয়ার আশায়। আর্যর মনে কী যেন হলো। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামাতেই সে আদেশ করলো ড্রাইভার যেন গাড়ি নিয়ে সোজা ফ্ল্যাটে চলে যায়। হতভম্ব ড্রাইভার কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আর্য নেমে পড়ল। ধীর পায়ে এগিয়ে গিয়ে আর্য সেই বৃদ্ধ আর তার সন্তানের পাশে রাস্তার রেলিং ঘেঁষে বসে পড়ল। একজন পরিপাটি পোশাকের মানুষকে এভাবে ধুলাবালিতে বসতে দেখে মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, তুমি এখানে বসলে যে? আর্য ম্লান হেসে উত্তর দিল, আপনাদের পাশে বসলে কি খুব সমস্যা হবে? মহিলা লজ্জিত হয়ে বললেন, না না, তা কেন হবে, কিন্তু তোমার বাড়িতে কি কেউ নেই? আর্য এবার আকাশের রূপালী চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, না, নেই। ওই চাঁদের মতোই আমি বড্ড একা। বেশ কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে রইল সে। এরপর বৃদ্ধা তার আর শিশুটি চলে গেলে আর্য উঠে দাঁড়ালো। কিন্তু হঠাৎ তার মাথাটা প্রচণ্ড ভনভন করে উঠল। কয়েক পা যেতেই ভারসাম্য হারিয়ে সে রাস্তার ধারের এক কাঠের বেঞ্চে ধপ করে বসে পড়ল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে কেউ একজন জলের একটি বোতল এগিয়ে দিল। আর্য আর কালক্ষেপণ না করে বোতলটি নিয়ে তৃষ্ণার্থের মতো পানি পান করলো। এক বুক স্বস্তি নিয়ে সে যখন কৃতজ্ঞতা জানানোর জন্য পাশে ফিরল, তখন তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ক্লান্ত চেহারায় বিষণ্ণের রং লাগলো। আর্যর ঠোঁটের কোণে ফুটে উঠল এক অপ্রার্থিব জয়ের হাসি। তার সামনে দাঁড়িয়ে তেজশ্রী। আর্য অস্ফুটে বলে উঠল, তেজস্বী। তেজশ্রী ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে এই অবস্থায়? আর্যের চোখে তখন মুগ্ধতা। সে মনে মনে বিড়বিড় করে বলল, বলেছিলাম তো আমাদের আবারও দেখা হবে কোন এক পূর্ণিমার রাতে। এবার আর তোমাকে অত সহজে হারাতে দেব না। কথাটা এতই মৃদু ছিল যে তেজশ্রী তা শুনতে পেল না, শুধু আর্যর হাসির দিকে তাকিয়ে রইল। তেজশ্রী কিছুটা সময় স্তব্ধ হয়ে আর্যের দিকে তাকিয়ে রইল। তারপর তীক্ষ্ণ স্বরে পুনরায় প্রশ্ন করল, এত রাতে এইভাবে রাস্তার ধারে বেঞ্চে বসে ছটফট করছিলেন কেন?
আর্য একটু ধাতস্থ হয়ে স্মিত হাসলো, তারপর বলল, আমি পুরুষ মানুষ, আমাদের জন্য রাত যেটা দিনও সেটাই, কিন্তু আপনি একজন নারী হয়ে এত রাতে বাইরে, তা আবার একদম একা। আর্যর কথা শেষ হওয়ার আগেই তেজশ্রীর মুখায়ব পাথরের মতো কঠিন হয়ে উঠল। তার দু চোখে এক অদ্ভুত অগ্নিশিখা জ্বলে উঠল। সেই অত্যন্ত গম্ভীর আর কঠোর গলায় বলতে শুরু করলো, রাত বা দিন কখনো লিঙ্গ দেখে বিপদ আনে না, বিপদ আসে মানুষের বিকৃত মানসিকতা থেকে। আপনি যদি পুরুষ হয়ে এই রাতে নিরাপদ বোধ করতে পারেন, তবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র আর সমাজের আমাকেও সেই নিরাপত্তা দেওয়ার কথা। আর একা থাকা মানেই আমি দুর্বল নই, নিজের সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আছে আমার। তেজশ্রী একটু থামল। সে আবার চোখ করল, রাত তো সবার জন্যই অন্ধকার, আপনার জন্য কি আলাদা করে সূর্য ওঠে নাকি? বাঘ বা সিংহ যখন শিকারে বের হয়, তখন তারা নারী না পুরুষ সেটা নিয়ে ভাবে না। নিজের ছায়া আর সাহসের উপর আমার পূর্ণ ভরসা আছে, তাই দিন রাত আমার কাছেই সমান। কথাগুলো বলে তেজশ্রী আর এক মুহূর্তও দাঁড়ালো না। গজগজ করে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সে। আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে তার পেছন পেছন যেতে যেতেই বলল, সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। তেজশ্রী না থেমেই উত্তর দিল, ধন্যবাদ। আমি শুধু স্পষ্ট করে দিলাম যে একজন নারীর পথ চলা তার জীবনের সাহসের উপর নির্ভর করে, সময়ের উপর নয়। আর্য এবার তেজশ্রীর সমান্তরালে হাঁটতে শুরু করলো। তেজশ্রী এবার আর বাধা দিল না। আর্য মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল, আপনার এই তেজি কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। আর্যর এই অকপট স্বীকারোক্তিতে তেজশ্রীর ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। সে কিছুটা কৌতুকের ছলেই বলল, বাহ, জীবনে এই প্রথম দেখলাম কেউ আমার তেতো কথা শুনেও খুশি হয়েছে। আর্য ধীর স্থিরভাবে বলল, আসলে এই তেতো কথাগুলো জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেজস্বী। তেজশ্রী আর কোনো কথা বলল না। আর্য খেয়াল করল মেয়েটি হাসলেও সেই হাসিতে কোনো পূর্ণতা নেই। মনে হচ্ছে এক বিশাল পাহাড় সমান বিষাদ সে নিজের ভেতরে চেপে রেখেছে। নিস্তব্ধ রাত, চারিদিকে এক গা ছমছমেই নীরবতা। শহরের ব্যস্ততা এক নিস্তেজ হয়ে এসেছে। রাস্তার আলোগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়ে ঘোলাটে দেখাচ্ছে। সেই জনশূন্য নিঝুম রাস্তা ধরে হেঁটে যাচ্ছে দুই তরুণী। দুজনেই কলেজের ছাত্রী। কোচিং শেষ করে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেছে। রাত এতটাও বেশি হয়নি, তবে এই রাস্তাটায় অন্য রাস্তার তুলনায় মানুষ কম থাকে। একজনের গড়ন বেশ লম্বা, অন্যজন তার তুলনায় কিছুটা খাটো। দুজনের বুকে শক্ত করে চেপে ধরা পাঠ্য বই। বেশ কিছুক্ষণ ধরেই তারা অনুভব করছে পেছনে দুটো বাইক তাদের ছায়ার মতো অনুসরণ করছে। বাইকে থাকা চারজন যুবক ক্রমাগত অশোভন ইঙ্গিত আর অকর্য ভাষায় চিৎকার করছে। লম্বা মেয়েটি বিরক্তি আর চাপা ভয় নিয়ে ফিসফিস করে বলল, দেখলি সমাজটা কত নিচে নেমে গেছে, কি ভয়ঙ্কর অভদ্র। অন্য মেয়েটি কাবা গলায় উত্তর দিল, বাদ দে, দ্রুত পা চালা, গলিটা পার হলেই তো আমাদের বাড়ি। গলিটার কাছাকাছি আসতেই বাইকের শব্দ কিছুটা দূরে সরে গেল। মেয়ে দুটো ভাবল আপদ বিদেয় হয়েছে, কিন্তু সেই স্বস্তি ছিল কালবৈশাখীর আগের স্তব্ধতা মাত্র। হুট করে নিস্তব্ধতা চিরে দিয়ে দানবীয় গর্জনে বাইক দুটোর ইঞ্জিনের শব্দ ফিরে এলো। কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক তীব্র গতিতে লম্বা মেয়েটির পাশ কাটিয়ে যাওয়ার সময় তার অন্যটি হ্যাঁচকা টানে ধরে ফেলল। আচমকা এই আক্রমণে মেয়েটি ভারসাম্য হারিয়ে ফেলল। অন্যটি তার গলার চারপাশে ফাঁসির দড়ির মতো জট পাকিয়ে বসল। অন্য মেয়েটি ভয়ে আত্মচিৎকার করে উঠল, আরে করছেন কি আপনারা, ছেড়ে দিন। অন্য গলায় আটকে যাওয়া মেয়েটি বাঁচার তাগিদে শেষবারের মতো এক বিভৎস আর্তনাদ করে উঠল, কিন্তু সেই অরণ চিৎকার নেশাতুর নর পশুদের কানে পৌঁছালো না। তারা তখন আদিম উল্লাসে মত্ত। মেয়েটি মাটিতে আছড়ে পড়ল, কিন্তু বাইকের গতি থামল না। অন্যার টান লেগে সেই পিচঢালা রাস্তার ওপর দিয়ে হিচড়ে যেতে লাগলো। রাস্তার ধারালো পাথর আর রুক্ষ তলে ঘষা লেগে তার ফর্সা চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে শুরু করলো। কয়েক মুহূর্তের সেই যন্ত্রণাদায়ক ঘর্ষণে মেয়েটির শরীরের বিভিন্ন স্থান থেকে গরম রক্ত গড়িয়ে পিচ রাস্তা ভিজিয়ে দিল। সর্বশক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে একসময় তার নিথর দেহটি নিস্তেজ হয়ে এলো। চিৎকার স্তব্ধ হয়ে গেল চিরতরে। অন্য মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে,
তার চোখের সামনে বন্ধুর এই করুণ দশা দেখে সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ বাইক চালক পেছনে তাকিয়ে দৃশ্যটি দেখে শিউরে উঠল। সে ঝট করে অন্যটি ছেড়ে দিল। অন্য বাইক থেকে একজন অস্ফুট স্বরে বলে উঠল, কি করলে এটা ভাই? মেয়েটা কি মরে গেল নাকি? নেশার ঘোর কিছুটা কাটতে চালকের চোখে মুখে এক পৈশাচিক আতঙ্ক ফুটে উঠল। সে পেছনে না তাকিয়ে শীতল গলায় বলল, বাদ দে, পালা এখান থেকে। মুহূর্তের মধ্যে বাইক দুটো অন্ধকারের গহ্বরে মিলিয়ে গেল। পড়ে রইল কেবল রক্তাক্ত রাস্তা আর এক জোড়া নিথর চোখের স্থির চাহনি। রাস্তায় রক্তাক্ত নিথর দেহটার ওপর আছড়ে পড়ল অন্য মেয়েটি। তার গগন বিতারী আর্তনাদে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। বাঁচাও, কেউ আছো? আমার বন্ধুকে বাঁচাও। তার আর্তনাদে আশপাশের বন্ধ জানালার ওপাশে আলো জ্বলে উঠল। কয়েকজন পথচারী এবং স্থানীয় মানুষ ঘটনার ভয়াবহতা দেখে স্তম্ভিত হয়ে সেই দিকে দৌড়ে এলো। চারিদিকে শোরগোল আর আতঙ্কের ছাপ। এদিকে আগত ছেলেগুলো তখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ভেবেই নিজেদের মধ্যে পৈশাচিক উল্লাসে মেতেছে। বাইকের মিটার তখন 100 ছাড়িয়েছে। তারা যেন কোনো এক বীরত্ব গাথা রচনা করেছে। এমন এক বিভ্রম কাজ করেছে তাদের নেশাতুর মস্তিষ্কে। এত বড় একটা জঘন্য কাণ্ড ঘটিয়েও তাদের কারো মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং বাতাসের ঝাপটায় চিৎকার করে গান গাইছে তারা। হঠাৎ সামনের বাইকের চালকের নজর গেল লুকিং গ্লাসের দিকে। অন্ধকার ফুরে একটা আলোর বিন্দু তীব্র বেগে তাদের দিকে এগিয়ে আসছে। সে কপাল কুঁচকে পিছন তাকিয়ে চিৎকার করে বলল, এই আমাদের পেছনে ওটা কে রে? তার কথায় অন্য ছেলেরাও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কুয়াশার চাদর ছিঁড়ে একটা মিশমিশে কালো বাইক ঝড়ের গতিতে ধেয়ে আসছে। বাইক চালকের পরনে কুচকুচে কালো লেদার জ্যাকেট, মাথার কালো হেলমেট, পুরো অবয়বটা যেন অন্ধকারেরই একটা অংশ। সেই রহস্যময় আরোহী অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু ভয়ঙ্কর গতিতে তাদের দূরত্ব কমিয়ে আনছে। ছেলেগুলো প্রথমটাই ব্যাপারটাকে পাত্তা দিল না। তাদের একজন বিদ্রুপ করে চেঁচিয়ে বলল, কিন্তু তাদের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। পিছনের বাইকটি কোনো সাধারণ গতিতে আসছে না, ওটা যেন কোনো শিকারী বাজ পাখির মতো তার লক্ষ্যবস্তুকে ছোঁ মারার জন্য ওত পেতে আছে। সেই কালো হেলমেটের ওপাশে থাকা চোখ দুটোতে যে এখন মৃত্যুর পরোয়ানা লেখা তা বুঝতে নেশাগ্রস্ত ছেলেগুলোর আরও কিছুটা সময় বাকি ছিল। চারিদিকে পিনপতন নীরবতা। মাঝে মধ্যে বাইরের অন্ধকার ছিঁড়ে দু একটা কুকুরের আর্তনাদ ভেসে আসছে, যা পরিবেশটাকে আরও গা ছমছমে করে তুলেছে। লোকালয় থেকে অনেকটা দূরে জরাজীর্ণ এক পরিত্যক্ত রাইস মিলের অট্টালিকা কলঙ্কের মতো দাঁড়িয়ে আছে। এককালে এখানে মানুষের কোলাহল থাকলেও এখন এটা অন্ধকার জগতের বাসিন্দাদের ডেরা। চারটা ছেলে হাঁপাতে হাঁপাতে বাইক থেকে নেমে দৌড়ে কারখানার ভিতরে ঢুকলো। ভিতরে টিমটিমে একটা বাল্ব জ্বলছে। পুরনো এক কাঠের টেবিলের ওপর পা তুলেই বসেছিল লম্বা দাড়িওয়ালা কুচকুচে কালো এক লোক, হাতে মদের বোতল। লোকটা ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি হয়েছে তোদের? এভাবে যান হাতে নিয়ে দৌড়াচ্ছিস কেন? ছেলেগুলো তখনও ঠিকমতো দম নিতে পারছে না। তাদের একজন কোনো মতে বলল, বস, কেউ একজন আমাদের পিছু নিয়েছে। লোকটি ভ্রু কুচকে বোতলটা টেবিলে রাখলো। কে, কার এত বড় সাহস যে আমার এরিয়ায় তোদের তাড়া করে আসবে? জানি না বস। ঠিক সেই মুহূর্তে বাইরের নিস্তব্ধতা খান খান করে দিয়ে কারখানার সিমেন্টের মেঝেতে কারোর ভারী বুট জুতোর শব্দ শোনা গেল। টেবিলে বসা লোকটা সচকিত হয়ে উঠে দাঁড়ালো। কোমরের গোচা রিভলভারটা হাতে নিয়ে কয়েক কদম সামনে এগিয়ে চিৎকার করে ডাকলো, কে রে ওইখানে? মরার শখ হয়েছে নাকি? সামনে আয়। অন্ধকার কোণ থেকে এক ভারী শীতল আর যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসলো, যা শুনে উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। তোদের জম। কথাটা শেষ হতে না হতেই অন্ধকারের বুক ছিঁড়ে একটা দীর্ঘ ছায়া ধীর পায়ে আলোর নিচে এসে পড়ল। লোকগুলো চোখ ছানাবাড়া হয়ে গেল। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো সেই দীর্ঘকালীয় অবয়ব। পরনে কালো লেদার জ্যাকেট আর প্যান্ট। ধীরে সৃষ্ট পায়ে আগন্তুক যখন টিমটিমে আলোর নিচে এসে দাঁড়ালো, তখন তার মুখখানা পরিষ্কার হলো। সেই মুখ দেখে মাত্রই ঘরের ভেতরে তপ্ত পরিবেশটা
যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। ছেলেগুলোর চোখে মুখে ফুটে উঠল চরম আতঙ্ক। তারা অবিশ্বাসের দৃষ্টিতে কয়েক পা পিছিয়ে গেল। আগন্তুক কোনো তারা দেখালো না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে একটা ভাঙ্গা কাঠের চেয়ারে টেনে এনে মাঝখানে বসলো। তারপর আয়েশ করে পায়ের উপর পা তুলে লোকগুলোর দিকে তাকালো। তার চোখের সেই শীতল চাহনি যেন ধারালো তলোয়ারের মতো সবার বুক ছিঁড়ে দিচ্ছে। লম্বা দাড়িওয়ালা লোকটার হাতের মদের বোতলটা ফ্লোরে পড়ে চুম্বকের মতো হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলল, তুমি এখানে কি করে? তুমি তো সেই রাতে মারা গিয়েছিলে। চেয়ারে বসে থাকা আগন্তুক বলার শব্দ করে অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে ঘরটা যেন কেঁপে উঠল। হাসি থামিয়ে সে গম্ভীর গলায় বলল, যেখানেই অন্যায় দেখিবে সেখানেই যমদূত হয়ে পৌঁছানোই আমার কাজ। মরলেই কি আর সব চুকে যায়? তোদের মতো পাপীদের হিসাব মেলাতেই তো ফিরে আসা। পরিস্থিতি বেগতিক দেখে দাড়িওয়ালা লোকটা আর তার সঙ্গ পাঙ্গুরা তড়িঘড়ি করে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। হাত জোর করে কাকুতি মিনতি শুরু করলো তারা। আমাদের ক্ষমা করো, আমাদের এবারের মতো ছেড়ে দাও। আমরা কথা দিচ্ছি আর কোনোদিন এসব করব না। আমরা একদম ভালো হয়ে যাব। আগন্তুকের ভারী কণ্ঠস্বর এবার বজ্রের মতো শোনালো, রাস্তায় যে কিছুক্ষণ আগেই একটা তরতাজা প্রাণ ধ্বংস করে এলি, পারবি তাকে ফিরিয়ে দিতে? যদি পারিস তবেই তোদের ক্ষমা। সামনে বসে থাকা লোকগুলো বুঝতে পারল আজ আর কোনো ক্ষমা নেই। বাঁচার শেষ রক্ষা হিসেবে তারা চারিদিকে দৌড়ে পালাতে শুরু করলো। চেয়ারে বসে থাকা আগন্তুক কিন্তু জায়গা থেকে নড়ল না। সে পালানো লোকগুলোর দিকে তাকিয়ে কেবল এক পৈশাসিক বাঁকা হাসি হাসল। তার সেই হাসির অর্থ একটাই, আজ এই ঘর থেকে কারো জীবন্ত ফেরার উপায় নেই। সকালটা বেশ খানিকটা গড়িয়ে গেছে। জানলার ফাঁক দিয়ে আসা রোদের তেজেই হোক বা দরজার শব্দে তেজশ্রী ধরফরিয়ে ঘুম থেকে জেগে উঠল। চোখ মেলতেই দেখল সামনে ইকরা দাঁড়িয়ে আছে। তেজশ্রী ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই ভেতরে আসলি কি করে? ইকরা বিছানা গোছাতে গোছাতে বেশ স্বাভাবিক গলায় বলল, ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি তো তুই নিজেই গতকাল আমাকে দিলি। এখন আর আদিক্ষেতা করিস না, তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে নে। তেজশ্রী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইকরার এমন তাড়াহুড়ো দেখে সে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাব? ইকরা এবার হাত থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে তেজশ্রীর দিকে তাকালো, যেন সে কখনো ভিন গ্রহের প্রাণী দেখেনি। বিরক্তির সুরে বলল, কোথায় যাবি মানে? ভুলে গেলি আজ তোর ইন্টারভিউ আছে? এত বড় সুযোগ হাতছাড়া করবি নাকি? তেজশ্রী কোনো উত্তর দিল না। গা ছাড়া ভাবে আলমারি থেকে কাপড় বের করে নিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা নীল রঙের চুড়িদার পরে বেরিয়ে এলো সে। তেজশ্রী তৈরি হয়ে ইকরাকে জিজ্ঞেস করলো, তুই যাবি না আমার সাথে? ইকরা ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আমি গিয়ে কি করব? আমারও তো অফিস আছে নাকি? তুই সাবধানে যাস। অল দ্য বেস্ট। তেজশ্রী এখন সিংহ গ্রুপ এর অফিসের বিশাল ওয়েটিং রুমে বসে আছে। রাজকীয় অফিস, চারপাশে আধুনিকতার ছোঁয়া। একের পর এক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে আসছে। তেজশ্রী চুপচাপ বসে আছে। তার চোখে মুখে কোনো উদ্বেগের চিহ্ন নেই, যেন সে খুব সাধারণ কোনো কাজে এসেছে। তার ঠিক সামনের দেয়ালে একটা বড় স্ক্রিনে নিউজ চলছে। খবরে গতকাল রাতের সেই মেয়েটার নির্মম মৃত্যুর বর্ণনা দেওয়া হচ্ছে। তেজশ্রী স্থির দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে রইল। এই পাথুরে শহরের হাজারো খবরের মাঝে তেজশ্রীর চোখে আজ প্রথমবার এক চিলতে অসহায়ত্ব দেখা দিল। একটা নিষ্পাপ মেয়ের এমন মৃত্যু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই সংবাদ পাঠিকা পরবর্তী ব্রেকিং নিউজ দিলেন। গতকাল রাতে যে বখাটে ছেলেগুলো মেয়েটির উপর নৃশংস হামলা চালিয়েছিল, আজ ভোরে রেল স্টেশনের কাছে তাদের প্রত্যেকের লাশ পাওয়া গেছে। কেউ অত্যন্ত নির্মমভাবে তাদের হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। নিউজটা শুনে তেজশ্রীর চোখের কোণে এক চিলতেই হাসি আর তৃপ্তির আভা ফুটে উঠল। মনে মনে ভাবল, অপরাধীরা তবে শাস্তি পেয়েছে। তার চেহারা সেই অসহায়ত্বের মেঘ কেটে গিয়ে আবারও সেই চিরচেনা দৃঢ়তা ফিরে এলো। আর্য নিজের কেবিনে বসে হেলান দিয়ে মনিটরের দিকে তাকিয়ে নিজের সিসিটিভি ফুটেজে হঠাৎ তার চোখ আটকে গেল ওয়েটিং রুমে বসে থাকা তেজশ্রীর ওপর। মেয়েটা হাতে ফাইল নিয়ে খুব শান্তভাবেই বসে আছে, চোখে মুখে বিন্দুমাত্র ভীতি নেই। ঠিক সেই সময় ম্যানেজার রুমে ঢুকে বিনয়ের সাথে বললেন, স্যার, বাইরে যারা ছিল সবার ইন্টারভিউ নেওয়া শেষ, এখন আর একজন বাকি আছে।
আর্য ম্যানেজারকে মাঝপথে থামিয়ে দিয়ে হাতের ইশারায় নিচের চেয়ারটা দেখিয়ে বললেন। আপনি এসে আমার চেয়ারে বসুন। ম্যানেজার যেন আকাশ থেকে পড়লেন। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বললেন, কি কি বলছেন স্যার? আমি আপনার চেয়ারে বসবো, কিন্তু কেন? আর্য এবার নিজের স্বভাবজাত কঠোর করে রাগী চোখে ম্যানেজারের দিকে তাকালেন। তীক্ষ্ণ স্বরেই বললেন, আমি যা বলেছি আপনি ঠিক সেটুকুই করুন, কোনো প্রশ্ন করবেন না। ম্যানেজার আর কথা বাড়ানোর সাহস পেলেন না। বসের মেজাজ তার জানা আছে, তাই কাচুমাচু করে এসে বিশাল রাজকীয় চেয়ারটাতে বসলেন। আর্য তখন টেবিলের ওপর ঝুঁকে পড়ে খুব নিচু স্বরে ম্যানেজারকে চূড়ান্ত নির্দেশ দিলেন। শুনুন, এই যে মেয়েটা এখন ভেতরে আসবে, এর নাম তেজস্বী। ইন্টারভিউ যেমনই হোক না কেন, যে কোনো মূল্যে মেয়েটার চাকরি যেন আজই কনফার্ম করা হয়, কোনো ভুল যেন না হয়, মনে থাকবে? আর্যর কথা শুনে ম্যানেজারের বিস্ময়ের সীমা রইল না। ম্যানেজার আটু শব্দটি না করে মাথা নেড়ে সায় দিলেন। তেজশ্রী অফিস থেকে বেরিয়ে আসলো। তার হাতে এখন নিয়োগপত্র। মনে মনে সে বেশ অবাক। এত বড় একটা কোম্পানি, অথচ ইন্টারভিউ বোর্ডে তাকে তেমন কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হতেই হলো না। সব কিছু যেন একদম সাজানো ছিল। কিন্তু এই ভাবনার মাঝেই তেজশ্রীর পা থমকে গেল। অফিসের গেটের কাছেই পকেটে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর্য। তেজশ্রী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি এখানে আমাকে অনুসরণ করছেন নাকি? আর্য খুব সাবস্ত হাসতে মুখ উজ্জ্বল হয়েও বলল, আরে না, আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আপনার চাকরিটা হলো তো? তেজশ্রী হাঁটতে হাঁটতে নির্লিপ্ত গলায় উত্তর দিল, হ্যাঁ হয়েছে। আপনার? আমারও হয়েছে। আর্য তৃপ্তির হাসি নিয়ে বলল। দুজনে এখন রাস্তার ধার দিয়ে হাঁটছে। আর্য হঠাৎ একটু থেমে তেজশ্রীর চোখের দিকে তাকিয়ে গাঢ় স্বরেই বলে উঠল, একটা কথা বলতেই ভুলে গেছি, আপনি ভীষণ সুন্দর তেজস্বিনী। তেজশ্রী রাস্তা পার হওয়ার জন্য থামল। এই প্রথম কেউ তাকে তেজস্বিনী বলেই ডাকল। নামটা নতুন হলেও তেজশ্রীর প্রশংসায় গলে যাওয়ার পাত্রে নয়। সে আর্যর দিকে তেরছা চোখে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, সব সুন্দর জিনিস আসলে সুন্দর হয় না মিস্টার আর্য। পৃথিবীটা বড়ই বিচিত্র। যে জিনিস দূর থেকে মায়াবী মোহ মনে হয়, তা কাছে গেলে নিতান্তই তপ্ত মরিচিকা ছাড়া আর কিছুই না। তাই মোহের পেছনে ছোটা বন্ধ করুন। হিতে বিপরীত হতে পারে। খুব কাছে যেতে চাইলে হয়তো আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যাবেন। তেজশ্রীর এমন কড়া আর দার্শনিক কথা শুনেও আর্যর হাসি ম্লান হলো না। সে যেন এই তেজটুকুই উপভোগ করছে। তেজশ্রী এবার একটু স্থির হয়ে আর্যর দিকে তাকালো, ভালো করে তাকালো। ছেলেটার ফর্সা মুখ নিখুঁত করে ছাটা, কুচকুচে কালো দাড়ি আর কপালের ওপর পরিপাটি করে রাখা চুল সব মিলিয়ে আর্যর অবয়বে এক সম্মোহনী ক্ষমতা আছে। তাকাতে তাকাতেই হঠাৎ তেজশ্রীর অবচেতন মন শৌকতের চেহারাটা ভেসে উঠল। সেই একই রকম বিশ্বাসী চাহনি নিয়ে শৌকতও একদিন তার সর্বনাশ করেছিল। এক নিমিষেই তেজশ্রীর চোখ মুখ শক্ত হয়ে গেল। সে মাথা ঝাড়া দিয়ে সেই বেমার লোকটার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করলো। আর্যর দিকে ঘুরে তেজশ্রী আবারও তেজি গলায় বলল, শুনুন, আমার নাম তেজস্বী, তেজস্বিনী নয়। আর এই শহরের সৌন্দর্য বা দয়া কোনোটাই স্থায়ী নয়। এখানে টিকে থাকতে হলে পাথরের মতো শক্ত হতে হয়। আপনি যে নরম মনের মানুষ আছেন, এই শহরে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের চরকায় তেল দিন। আমার প্রশংসা করার সময় নষ্ট করবে না শুধু শুধু। আর্য এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, পাথরতে ভেতরে ভেতরে ক্ষয়ে যায় তেজস্বী, কিন্তু হিরে অবিনশ্বর। আপনি ঠিক ওই হিরেটার মতোই। আর আপনি আগুন কিনা সেটা না হয় পোড়ার পরেই বোঝা যাবে। তেজশ্রী আর তর্কে গেল না। একরাশ বিরক্তি আর বিস্ময় নিয়ে সে হনহন করে হাঁটা দিল। কিন্তু তার হৃদয়ের এক কোণে আর্যর সেই শান্ত আর গভীর দৃষ্টিটা যেন খোদাই করে রইল। শহরের ব্যস্ততা থেকে বেশ কিছুটা দূরে নির্জন এলাকায় মাথা তুলে তাকিয়ে আছে এক বিশাল রাজকীয় প্রাসাদ। আভিজাত্য আর সাহিত্যের সংমিশ্রণে তৈরি এই মহলের প্রধান ফটকে রূপালী হরফে খোদাই করা চৌধুরী ভিলা। গেট পেরিয়ে ভিতরে ঢুকতে চোখে পড়ে সুনিপুণ কারুকার্য মখ বাগান, ফোয়ারা আর সারিবদ্ধ দামি সব গাড়ি। শত শত কর্মচারী এই প্রাসাদের দেখাশোনা করে, কিন্তু এর ভেতরের ঘুমট পরিবেশটা যেন এক বিষণ্ণতার গল্প বলে। বিশাল ড্রয়িং রুমে
ইটালিয়ান মার্বেলের মেঝে আর ঝাড়বাতির আলোয় নিচে দামি সোফায় গা এলিয়ে বসে আছেন হারুন ওয়াজিদ চৌধুরী। 70 ছই বছর হলেও তার শরীরের প্রতিটি ভাঁজে এখনও আভিজাত্যের ছাপ স্পষ্ট। তার চোখে মুখে এক প্রখর আত্মবিশ্বাস। এই সাম্রাজ্যের একচ্ছ অধিপত্য তিনি। তবে এই প্রসাদে তিনি বড় নিঃসঙ্গ। হঠাৎ প্রধান ফটক পেরিয়ে কটকট শব্দে ভিতরে প্রবেশ করলেন আর্য। আর্যকে দেখা মাত্রই হারুন চৌধুরীর কুঁচকে যাওয়া চেহারায় এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি যতটা খুশি হলেন, আর্যর অভিব্যক্তিতে তার ছিটে ফোটাও দেখা গেল না। আর্য গটগট পায়ে এগিয়ে এসে সামনের সোফায় টান টান হয়ে বসলেন। তার গম্ভীর কণ্ঠস্বর ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভেঙে দিল। দাদু, আপনার শরীরটা এখন কেমন? হারুন চৌধুরী উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, শরীর তো চলছেই আজও, কিন্তু তুমি কেন আলাদা থাকছো? এত বড় চৌধুরী বিলা তো তোমারই, তোমার জন্যই তো এই সাম্রাজ্য। আর্য নিরুত্তর। হারুন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন, আমার প্রতি কি তোমার একটুও মায়া নেই দাদুভাই? আমায় একা ফেলে কানাডা চলে গেলে তাও মেনে নিয়েছিলাম, কিন্তু এখন দেশে ফিরেও কেন দূরে থাকছো? আর্য এবার স্থির দৃষ্টিতে তার দাদুর দিকে তাকালেন। দাদুর দুই পাশে দুজন অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের পরনে অত্যন্ত আধুনিক ও উগ্র পোশাক। এই বাড়িটাতে আর্য না আসার প্রধান কারণ এটাই। বৃদ্ধ বয়সেও হারুন চৌধুরী এই রাজকীয় প্রসাদকে যেন এক অঘোষিত প্রমোদশালা বানিয়ে রেখেছেন। মেয়েদের সাহচর্য ছাড়া তিনি এক মুহূর্ত চলতে পারেন না। ঠিক সেই সময় এক সুন্দরী তরুণী হাতে একটি ক্রিস্টাল গ্লাস নিয়ে আর্যর একদম কাছে এসে দাঁড়ালো। শরীরের সুবাস ছড়িয়ে সে গা ঘেঁষে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, হাই হ্যান্ডসাম, এটা স্পেশাল তোমার জন্য। মুহূর্তে আর্যর জোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার শিরদাঁড়া খাড়া হয়ে উঠল। সে রক্তবর্ণ চোখে মেয়েটির দিকে একবার তাকিয়ে সরাসরি দাদুর দিকে চোখ রাখল। প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ নিয়ে সে গর্জে উঠল, আপনি ভালো করে জানেন আমি কেন এই বাড়িতে পা রাখতে চাই না। কবে সব মানে পরিষ্কার করবেন এই বাড়ি থেকে? কবে আপনার এই কুরুচিপূর্ণ স্বভাব বদলাবেন? হারুন চৌধুরী এবার করুণভাবেই হাসলেন। তার হাসিতে আভিজাত্য থাকলেও এক ধরনের চরম হাহাকার ছিল। তিনি নিচু স্বরে বললেন, আমার যে আপন বলতে কেউ নেই আর্য। এত টাকা, এত প্রতিপ্রাপ্তি, সব থেকেও আমি বড় একা। এই শেষ বয়সে এই ক্রিম মোটুকু না রাখলে আমি বাঁচব কি নিয়ে? আর্যর ভেতরটা ঘেন্নায় ভরে উঠল। এই অজুহাত তার কাছে নিতান্তই মূল্যহীন। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। দাদুর কথার কোনো উত্তর না দিয়ে আবারও সেই কটকট পায়ে ড্রয়িং রুমে পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো।